রিকোয়েস্ট করবো যে কাইন্ডলি আপনাদের নেম এন্ড আইডিটা হচ্ছে, নেম না দিলে হবে, আইডিটা হচ্ছে গিয়ে চ্যাট বক্সে দিয়ে দিবেন, সো দ্যাট অ্যাটেন্ডেন্সটা এই যে বললাম যে মাঝে মধ্যে জেনারেট হয় অটো, মাঝে মধ্যে হয় না। তো আমার আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক ঈদ স্যার। মোবারক। ঈদ মোবারক। তো ওখান থেকে আমরা হচ্ছে জেনারেট, আমি ওখান থেকে নিয়ে নিব। যেটা বলছিলাম যে এটা হচ্ছে অফিসিয়ালি আমাদের লেকচার 11, যেটা আমাদের এক্সট্রা একটা ক্লাস হয়ে আসছে, কারণ এটা আমাদের লেকচার 11 হয়ে গেছে। আমার আরো একটা ক্লাস লাগবে, সো আমি আমার মিড টার্মে যতটুকু সিলেবাস এটা কমপ্লিট করে ফেলতে পারবো। আমার মিড টার্মের টার্গেট ছিল হচ্ছে 4টা চ্যাপ্টার থাকবে, চ্যাপ্টার 1, 2, 4 and 5 from our reference book, that is agreement to. আজকে আমাদের চ্যাপ্টার 4 কমপ্লিট হয়ে যাবে। আজকে চ্যাপ্টার 4 যে পার্টটা পড়ব, which is very 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 easy, that is the supply portion. ম্যাম ম্যাম আপনার কথা সাউন্ড খুব কমে যাচ্ছে ম্যাম। হ্যাঁ খুব কমে যাচ্ছে, গ্রাজুয়ালি ডিক্রিজিং। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমার ওই যে হেডফোন যখনই সরে যাচ্ছে কাছ থেকে, মুখের কাছ থেকে, তখনই যে এটা ম্যাম হয়। কথা বুঝতে পারি নাই মাঝখানে। তো যেটা বলছিলাম যে আমাদের হচ্ছে আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 4টা শেষ করে ফেলো। চ্যাপ্টার 4 এর লাস্ট পার্টটা বাকি আছে আমাদের সাপ্লাই সাইডের উপর। আমরা সাপ্লাই সাইডটা নিয়ে স্টাডি করব, দেন আমাদের জি চ্যাপ্টারটা ম্যাম। শেষ হয়ে যাবে। ম্যাম সিটি নাম্বার কি দিয়ে আর দিয়েছেন? সিটি মার্কস আমি এখনো দেইনি। সিটি মার্কসটা নিয়ে একটু বলা ছিল যে আমি যখন সিটি মার্কস আমি ইন্ডিভিজুয়ালি পাঠাবো আপনার সাথে, দেখবেন যে আমি মার্কস আপনাকে হয়তো রিপ্লাই দিব, আর যেহেতু প্রাইভেট মেসেজের অপশন আছে সেখান থেকে আমি দিয়ে দিব। আচ্ছা, আর একটা বিষয় ম্যাম যেটা আচ্ছা লেট হয়েছিল যে 5-10 মিনিট, ওইটা কি একটু কনসিডার করবেন না? দেখা গেছে আপলোড করতে গিয়ে অনেক নেটওয়ার্কের আপনাদের কিন্তু প্রবলেম আমি হইতেছিল। টাইম দিয়েছিলাম। আমি পরে অন্য স্যারদের সাথে কথা বলেছি, এত টাইম কেউ দেয় নাই অ্যাসাইনমেন্টের জন্য, সরি ক্লাস টেস্টের জন্য। না ম্যাম আপলোড করছি, বাট হইছে কি ওইটা যখন ম্যাম, আপলোড আসলে করতে কি গেছি তখন মানে আপডেট হয়ে গেছে তো, দাঁড়া আমি এক মিনিট। আপডেট হওয়াতে ওইটা হচ্ছে গুগল ফর্ম আকারে মানে অন্যরকম সিস্টেম হয়ে গেছিল, তো ওইটাতে ক্লিক করার পরে মানে পিসি পুরো হ্যাং হয়ে গেছিল। আমি আর মানে আমি মাউস বাইরেতেছি বাট হইতেছে না, আমার জিদ উঠে গেছিল। তারপরে দেখা গেছে 5 মিনিট পরে যায় মানে আপলোড হয়েছে। আচ্ছা হ্যাঁ, আর মিহা কিছু বলতে চাচ্ছিলেন, বলেন স্যার। বলছিলাম যে আমাদের অন্য টিচাররা 15 মিনিট টাইম দিচ্ছে, 50 মিনিট টাইম দিয়েছে। আর 50 মিনিট সময় দিয়েছে আপলোডের জন্য? না মানে টোটাল। আরে সেটা তো অনলাইনেই পরীক্ষা ছিল, হ্যাঁ সেটা তো গুগল ফর্মেই কিন্তু ছিল। আমাদের যেটা আমি বলতেছি তো, শেষ করি আগে। হ্যাঁ বল। আর কিন্তু আমাদের তো ওই যে ইকোনমিক্স তো ম্যাম আমাদের ড্র করতে হয়েছে, যেমন ওই যে ডায়াগ্রাম রাখতে কিন্তু অনেক সময় নিছে। দেন এই ডায়াগ্রামের পিছনে যে আপনি যে দুইটা বলছেন যে এড করার জন্য, ওইগুলো তো ডায়াগ্রাম হিসেবে করে না দিলে দেখা গেল যে নাম্বার কমে যেতে পারে। হ্যাঁ আচ্ছা এখানে একটু কমে বলে যাবে। নি, তো ম্যাম আপনাদের ওইখানে হয়তো আমার প্রশ্ন থাকতে আর্ট পারে। করতে হয়েছে টোটাল চারটা পিকচার আমাকে ড্র করতে হয়েছে। তো আমি 4টা পিকচার ড্র করতে গিয়ে আমার সময় চলে গেছে, এবং মানে লাস্টেও সুন্দর করে মানে তারপরে আমি কমপ্লিট করতে পারছি। একদম লাস্টে 2 মিনিট থাকতে আমি জমা দিয়েছি। ব্যাখ্যামূলক প্রশ্ন রয়েছে। আচ্ছা আমি একটু বলে নি, আপনাদের অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে গুগল ফর্মে কেন নিইনি। গুগল ফর্মে দেখেন, আপনারা তো লিখতে যেয়ে বুঝতে পেরেছেন যে কোশ্চেন গুলোই এমন, আমি গুগল ফর্মে দিলে এভাবে আসলে আমার পক্ষে নেওয়া পসিবল হতো না। জি ম্যাম, থিওরিক্যাল। ওখানে গুগল ফর্মে নেওয়া এটা আসলে পসিবল হতো না। সো গুগল ফর্মে যেহেতু এটা পসিবল না, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে এভাবে নেওয়া। তবে নেক্সট আমি যখন মিড টার্ম এর পরে ক্লাস টেস্টটা নিব, ওইটা আবার হচ্ছে গিয়ে আপনার ম্যাথমেটিক্যাল টার্ম আছে, সো ওইটা আবার গুগল ফর্মে না আসবে। কিন্তু আমার এখনো পর্যন্ত ম্যাথমেটিক্যাল টার্ম আসে নাই বলেই আমি যেতে পারিনি গুগল ফর্মে। আচ্ছা, অ্যাসাইনমেন্টের কথা আমি বলছিলাম। অ্যাসাইনমেন্টের এটা হচ্ছে মিড টার্মের অ্যাসাইনমেন্ট বলছি। মিড টার্মে আমাদের যে 30 মার্কস, আপনারা অলরেডি জানেন যে 15 will be for viva and 15 will be for অ্যাসাইনমেন্ট। সো যে অ্যাসাইনমেন্টে আমি আপনাদের দিব, মিড টার্ম অ্যাসাইনমেন্ট যেটা হবে, সেটার ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে আমি টাইম দিব, অ্যাটলিস্ট 2 দিন টাইম দিব। ম্যাম 2 দিন? আমি যে কোশ্চেন দিব ওইটা যদি আপনি একবারে বসে লিখতে শুরু করেন, আপনার আসলে 1 ঘন্টা সময় লাগবে খুব বেশি। ম্যাম সেটা ঠিক আছে, কিন্তু আসলে দেখতে হয় তো অনেক জায়গায়। কখন দিবেন? আচ্ছা আমি এটা থার্সডে অথবা ফ্রাইডে আপলোড করে দিব, ঠিক আছে? আচ্ছা থার্সডে টাইম অথবা কতদিন ম্যাম? 2 দিন মাত্র? 2 দিন দিতে পারি, 2 দিন থেকে 3 দিন। কোশ্চেনটা মেক করি নাই, কোশ্চেনের ডিফিকাল্টি লেভেলের উপর ডিপেন্ড করবে যে আমি 2 দিন যাচ্ছি না 3 দিন যাচ্ছি। কিন্তু এটা আপনাকে মেক শিওর করতে হবে ইটস আ কাইন্ড অফ মিড টার্ম কোশ্চেন। সো মিড টার্মের কোশ্চেন আমরা কতক্ষণ সময়ের জন্য করি? 1.5 ঘন্টা সময় ধরে তো করি। ওই 1.5 ঘন্টার মধ্যে যাতে আপনি অ্যান্সার করতে পারেন সেটুকুর জন্য, যেহেতু ইটস আ ওপেন বুক এক্সাম, আরো কিছু বিষয় আছে, তো সেই ওয়েজ আমাকে কোশ্চেন মডিফাই করে আপনাকে দিতে হবে। এবং একই জিনিস,
কপি পেস্ট করেন না স্যাররা। আমি কিছু কোশ্চেন আপনার ক্লাস টেস্ট কপি দেখে কিন্তু কপি পেস্ট পেয়েছি, আমি তাদেরকে প্রাইভেট মেসেজে অলরেডি অনেককে কয়েকজনকে আমি রিপ্লাই দিয়েছি। তো এটা হলে কিন্তু আমি পছন্দ করি না। যত যাই হোক প্লিজ আমার কোর্সে কপি করার চেষ্টা, আমি এই জন্য আপনাকে এক্সেসটা কিন্তু প্রথম থেকেই দিচ্ছি যে আপনার যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে আই উইল অ্যাপ্রিশিয়েট দ্যাট। আন্ডারস্ট্যান্ডিং থেকে লিখলেও আমি মার্কস দিই, কিন্তু তাই বলে আন্দাগান্দা সব পুরাটা দেখে দেখে বই দেখে না, মেইনলি হচ্ছে গিয়ে অনলাইন সোর্স থেকে বা ফ্রেন্ডদের সাথে আলাপ আলোচনা করে, এগুলো খুব অপছন্দ করি আমি। আমি যেহেতু আপনার জন্য এতগুলো সেট কোশ্চেন বানিয়ে আপনাদের কোশ্চেন আপলোড দিচ্ছি, আমিও এক্সপেক্ট করবো যে আপনাদের এফোর্টটাও এভাবে থাকবে। আচ্ছা, ক্লাস টেস্টে আর একটা প্রবলেম হয়ে গিয়েছিল যে মিক্স ম্যাচ হয়ে গিয়েছিল, কিছু স্টুডেন্ট ডিএ ছিল, যে ডিবির কয়েকজন স্টুডেন্ট ছিল যারা ভুলে জানতো না যে তারা ডি এর সাথে এখন পর্যন্ত গুগল ক্লাসরুমে জয়েন আছে। এরকম যদি কারোর প্রবলেম গুলো থাকে, আমি যেটাকে বলবো আপনি লিভ নিবেন, সরি আপনারা হচ্ছে লিভ নিবেন এন্ড হচ্ছে গিয়ে মানে যে সেকশন বিলং করেন সেই সেকশনে জয়েন করবেন, আর অন্য সেকশন থেকে লিভ নিয়ে নেবেন, আদারওয়াইজ হচ্ছে ওইখানে আপনাকে মিসিং দেখায়, এইটা আর যাতে না হয়। ম্যাম আমি আসলে মাঝে মধ্যে খুব অবাক হই যে আমরা এতদিন ধরে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতেছি যে এটা আমি পেয়েছি, এগুলা কেন এরকম এটা করতেছে, এখন তারা আমাকে কি বলতে মানুষ কি হচ্ছে। কিছু বুঝে না? না আমি জানি না, এটা আসলে এদের দোষ না, স্টুডেন্টের দোষ না আসলে, ভাই কারণ আমারও হচ্ছে তো কানেক্টিং আসে মাঝে মধ্যে, এই যে আমি এখনো ঢোকার সময় কানেক্টিং আসতেছে, তার আমি কাইটা একদম জুম করে দিছি, ক্লিয়ার করছি, ক্লিয়ার করার পর আবার লিংকে গেলাম, লিংকে গিয়ে আবার ঢুকছি, আমি আবার জয়েন হতে পারছি। এই জিনিসটা তো নরমাল, এগুলো কমন সেন্স, মানুষ যদি এগুলো না বুঝে তাহলে আর কিছু করার নেই। আচ্ছা, আর গুগল ক্লাসরুমের কথা যেটা বলছিলাম, অনেকে হয়তো এখনো বুঝেনি নাই কোন সেকশনে আছেন, এটা যে ক্লাস টেস্টের সময় এটা আমরা বের হয়েছে, ওই জন্য আমি বলছি যে যারা বুঝে গেছেন যে আপনি ভুল সেকশনে আছেন, এটা যাতে আর হচ্ছে গিয়ে পরবর্তীতে না হয়, তো আমরা হচ্ছে গিয়ে এটা একটু মেক শিওর করবো, এটাই বলে দিচ্ছি। ক্লাস টেস্টে যে ভুল হয়েছে, হয়তো ভুল সেকশনে ছিলেন, এখন এক্সাম দিতে পারেন নাই বা দিতে চাইছেন পরে অন্য সেকশনের সাথে, আমি কিন্তু অন্য সেকশনের সাথে অ্যাসাইনমেন্ট অ্যাকসেপ্ট করবো না, এটা আগের মতোই আপনার নিজের ম্যাম, সেকশনে বিলং করতে হবে। আসসালামু আলাইকুম এবং ম্যাম। হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, একটু কথা বলে নিই। তো নিজের সেকশনটা বিলং করতে হবে এবং সেখান থেকে হচ্ছে কি আপনি আসবেন। জি স্যার বলেন। ম্যাম আমি আসলে খুব একটা ক্লাস পাইনি, অনেক পরে আর কি আপনার পেয়েছি, গুগল ক্লাসরুমে অ্যাড হতে পেরেছি অনেক পরে। তার কারণেই, এবং গ্রামে ছিলাম, নেটের প্রবলেমের কারণে সব মিলে কোনো অ্যাসাইনমেন্ট বা এক্সাম কি কি গিয়েছে আমি এখনো দেখতে পারি না। আমি আজকে মাত্র শহরে আসছি, তো এখন কি হেল্প পেতে পারি ম্যাম প্লিজ? একদম সোজা কথা হচ্ছে গিয়ে যে আমার ক্লাসে সবকিছু সিস্টেমেটিক্যালি ওয়েতে আমাদের গুগল ক্লাসরুমে দেওয়া আছে, এভরিথিং। প্রথম দিনের রেফারেন্সটা আমি আপলোড করেছি, মানে আমাদের যে বইটা আমি ফলো করছি পিডিএফ, এরপরে দেখবেন যে ওই ক্লাসের রেকর্ডেড ভার্সন আছে, তারপরে হয়তো 2টা ক্লাসের পরে আবার কোনো একটা স্লাইড আমি শেয়ার করেছি, সেটা ইভেন আজকে আমি যে স্লাইডটা পড়াচ্ছি এখনো এটা অলরেডি আপলোড জি ম্যাম। করা আছে গুগল ক্লাসরুম। ম্যাম এগুলো দেখলেই হবে? হ্যাঁ, এগুলো দেখলেই হবে। আপনি জাস্ট মেক শিওর করবেন যে আপনি হচ্ছেন গিয়ে ইয়াতে আছেন, আমার গুগল ক্লাসরুমটাতে। আচ্ছা, আর রেকর্ডেড ভার্সনের জন্য আমি নরমালি লিংক আপনাদের সাথে এগুলো শেয়ার করে দিই, কারণ আমি কিছু ভিডিও আপলোড করে দিই, ক্লাসের রেকর্ডেড ভার্সন আপলোড করেছিলাম হচ্ছে স্টুডেন্টদের সাথে, আমার সাবস্ক্রাইবারদের সাথে শেয়ার করে দিই, এই কারণে অনেক সময় খুঁজে পান না, তো সেইভাবে ওই জন্য আলাদা প্লে লিস্ট করে আপনাদের সাথে আমি শেয়ার করে রেখেছি, কোনোভাবে আপনি মিসিং না, ওখান থেকে সিরিয়াল ওয়াইজ গেলেই ক্লাসগুলো জি পাবেন। ম্যাম। আচ্ছা, তো আমি এখন কোনো আর কথা নিব না, এখন হচ্ছে আমরা ক্লাসে চলে যাব, আমি আবার পরে একটু ব্রেকে যাব, তখন কথা হবে। আজকে আমরা যেটা দিয়ে স্টার্ট করব, which is chapter 4, the second part of this chapter, which is supply. So দেখেন আমি দুটো পয়েন্ট লিখেছি, one is willingness to sell and ability to produce. Just like the demand, when there is supply, it have to complete these two criteria, that means willingness to sell and ability to produce. In my last class I already told you that is my classroom is a market, and here I'm the supplier and you are the consumer. That means I'm deciding about the supply side and you are deciding about the demand side. So which means আমি যখনই সাপ্লাই কথা বলছি, I have to fulfill these two criteria. One is willingness to pay, willingness to sell and ability to produce. So আসি, what is willingness to sell? মানে আমি যে এটা একটা গুডসও হতে পারে, একটা সার্ভিসও হতে পারে, যেমন আমি ক্লাসে এখন আপনাকে যেটা প্রোভাইড করছি, দিস ইজ সার্ভিস। তো আমাকে এই সার্ভিসটা যে কারেন্ট মার্কেট প্রাইস আছে সেটাতে সেল করার ইচ্ছা থাকতে হবে, দ্যাটস কল্ড উইলিংনেস টু সেল। and ability to produce মানে I have the ability to produce that goods and services. For example, এই যে বলছে আমি সাপ্লায়ার আমার ক্লাসে, কিভাবে
দেখেন আজকে আমি একটু আগে কিন্তু বলছিলাম যে আজকে সকালে ক্লাসটা কিন্তু আমার হয়নি। ওইটা কিন্তু আমি বললাম যেটা আমার ক্লাসটা ঠিক মতো হয়নি। কেন বললাম হয়নি? বিকজ দেখেন আমার অবশ্যই ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, মানে টিচিং এর ইচ্ছা আছে। দ্যাটস ওয়াই আই এম ইন ইউর ক্লাসরুম অ্যাজ আ টিচার। সো আই হ্যাভ দ্য উইলিংনেস টু সেল, মানে আমার সেলটা এখানে যেটা হচ্ছে যে আমাকে ধরেন যে প্রাইস অফার করা হয়েছে সেই প্রাইসে আমি ক্লাস নিতে ইন্টারেস্টেড। দ্যাটস ওয়াই আই হ্যাভ দ্য উইলিংনেস টু সেল, এটাই বুঝাচ্ছি। এখন দেখেন আমি বললাম সকালের ক্লাসটা হয়নি, মানে ওটা আমার সাপ্লাইটা আসলে হয়নি। কেন হয়নি দেখেন, বিকজ এই যে অ্যাবিলিটি টু প্রডিউস, সকালে যে সার্ভিসটা দিব, আই ওয়াজ সিক অ্যাকচুয়ালি, আই হ্যাড মাইগ্রেন। তো দেখেন আমার যখন মাইগ্রেন হয়ে উঠেছে তখন আমি দেখেন আমি কিন্তু ক্লাস নেওয়ার ইচ্ছা আছে আবার, কিন্তু আমি দেখলাম যে আমার সেই প্রোডাকশন, যে আমি যে সার্ভিসটা যে প্রডিউস করবো, সেই মেন্টাল একটা ব্রেন ওয়ার্ক যে আমাকে করতে হবে, সেই ব্রেন ওয়ার্ক করার মতো তখন আমার অ্যাবিলিটিটা ছিল না। So that's not supply. But এখন যে ক্লাসটা হচ্ছে আমি কিন্তু এটাকে বলছি যে হ্যাঁ আমাদের ক্লাস হচ্ছে, আমি কিন্তু এখন তাদের কোনো এক্সট্রা ক্লাস ওই জন্য দিলাম না, ওদের কিন্তু এক্সট্রা ক্লাস দিয়ে রেখেছি যাতে প্রবলেমটা না হয়। কেন দিয়েছি? যে ওইটা হয় না। এখন দেখেন আমার এই ক্লাসটা কিন্তু আমি বলবো প্রপারলি হচ্ছে, বিকজ এই যে আমার উইলিংনেস টু সেল আছে, যে আমি হ্যাঁ আমি আপনার ক্লাস নিতে চাই, গ্রিনের সাথে কাজ করতে চাই বা সিএসসি তে ক্লাস নিতে চাই। সো আই হ্যাভ দ্য উইলিংনেস টু সেল অ্যাট দ্য কারেন্ট প্রাইস, মানে আমি যে স্যালারিটা পাচ্ছি বা আমি যে বেনিফিটস পাচ্ছি ইউনিভার্সিটি থেকে, সেটাতে আমি ক্লাস নিতে ইন্টারেস্ট, মানে এই সার্ভিসটা দিতে আমি ইন্টারেস্ট। এন্ড ইয়েস আমি এখন মেন্টালি ওকে আছি, ফিজিক্যালি ওকে আছে, মেন্টালি ওকে আছে। দ্যাটস ওয়াই আই ক্যান প্রডিউস দ্য সার্ভিস। এখানে বলতে পারেন যে ইনফরমেশন আমি যেটা প্রডিউস করছি সেটা আমি দিতে পারছি। এই যে বসে ক্লাস নিচ্ছি, এগুলো আসলে আল্লাহর রহমত, আদারওয়াইজ নেওয়া সম্ভব না। বসে ক্লাস নিচ্ছি, অল টাইম কাজ করে যাচ্ছে, ব্রেন ওয়ার্ক গুলো এই যে আমি এখন করতে পারছি। তো এইটা আমার এখন অ্যাবিলিটি আছে, সো দিস ইজ সার্ভিস। তো হুইচ মিনস আমরা তাহলে কি বুঝলাম? বুঝলাম যে সার্ভিস মিনস অ্যাকচুয়ালি, সরি আমি একটু স্লাইডটা ওপেন করবো, আমাকে একটু সময় দেন, আমি বলতে থাকি তাহলে। সাপ্লাই মিনস অ্যাকচুয়ালি when I have the willingness and ability to sell a product। ঠিক আছে, আমি একটা প্রোডাক্ট, আমার যেমন উইলিংনেস থাকবে যে আমি প্রোডাক্টটা সেল করতে চাই, এবং হচ্ছে গিয়ে আমি আমার অ্যাবিলিটিও থাকবে যে যেই প্রোডাক্ট আমি সেল করতে চাইছি সেটা তৈরি করার মতো আমার যখন অ্যাবিলিটি থাকবে, দ্যাট ইজ কল সাপ্লাই। তো দ্যাট ইজ কল সাপ্লাই। আমরা একটু আমাদের স্লাইডটায় চলে যাই, যেখানে যেটা থেকে হচ্ছে গিয়ে আমরা স্টাডি করেছিলাম, লাস্ট ক্লাসেও ছিলাম। এই স্লাইডটা আপনাদের সাথে শেয়ারও করা আছে। ম্যাডাম আমরা দেখতে পাচ্ছি না এখন। না আমি এটা এখন শেয়ার করি নাই। সো আমরা ওটাতে চলে যাই। সো আমরা এটা অলরেডি মার্কেট দিয়ে স্টার্ট করেছিলাম, সেখানে আমাদের মার্কেট ছিল, দেন আমরা ডিমান্ড সাইড সম্পর্কে পড়ে আসছি। সো আজকে আমরা চলে যাবো অ্যাকচুয়ালি সাপ্লাই সাইডে। সো এই যে দেখেন আমাদের ইয়াতে কিন্তু, তাহলে আমরা আজকে এখন একটা খাতা নিয়ে নিব। খাতায় আমরা প্রথমে টাইটেল দিব হচ্ছে সাপ্লাই, চ্যাপ্টার 4 সাপ্লাই। এবং সাপ্লাই আমরা যেটা পড়ছিলাম যে when I have the willingness to sell and ability to sell by ability to produce same thing, then it's at different market price, then it's called supply. এখন আরো একটা এক্সাম্পল দিতে পারি, ধরেন একজন ফার্মার, he produces rice every year. So ধরলাম this year he produces 40 kg rice, হ্যাঁ। এখন সে মার্কেটে গেল, that means already he has the ability to produce. Then সে প্রোডাক্টটা নিয়ে মার্কেটে গেল, and he find out that market price is very poor. So তার সেল করার ইচ্ছা হলো, মনে হলো যে এই টাকা তার থেকে সেই প্রোডাক্টটা বাসার জন্য নিয়ে গেলেই বেটার, বাসায় তার ফ্যামিলি মেম্বাররা খাবে সেই প্রাইসে, ওকে। তখন কিন্তু আমি এটাকে সাপ্লাই বলতে পারবো না, বিকজ ফার্মার প্রডিউস করেছে ঠিক আছে, বাট হি ডাজন্ট ওয়ান্ট টু সেল ইট এট দ্য মার্কেট প্রাইস, তো এটাকে সাপ্লাই বলতে পারবো না। সেম ফার্মার যদি ধরেন হঠাৎ করে আবার মার্কেটের প্রাইস বেড়ে যায়, বন্যার জন্য হচ্ছে প্রাইস বেড়েছে, তখন প্রোডাক্টটা নিয়ে যদি মার্কেটে যায় এবং সেল করে, তখন কিন্তু আমি এটাকে সাপ্লাই করতে পারবো, বিকজ হি অলরেডি প্রডিউস দ্য প্রোডাক্ট, দেন his willingness has increased, so he is going to sell it. So এই যে যখন দুইটা টার্মই আমাকে ফুলফিল করবে, then it will be called supply. So supply ক্ষেত্রে সবসময় আমাকে মনে রাখতে হবে এই দুটো ক্রাইটেরিয়া, যেমন ডিমান্ডের ক্ষেত্রে আমাকে দুটো ক্রাইটেরিয়া, willingness to buy and ability to buy, এরকম একটা ব্যাপার ছিল যে আমার ইচ্ছাও থাকতে হবে, সামর্থ্যও থাকতে হবে। ঠিক একইভাবে এখানেও একই কথা বলছে, আমার তৈরি করার মতো সামর্থ্য থাকতে হবে এবং বিক্রি করার মতো ইচ্ছা থাকতে হবে। when I have both of the thing, then it's called supply. যেমন আমার ক্লাসের কথাই বলি যে I have the willingness and ability to sell the quantities of goods and services. So আমার যেমন দেখেন ইচ্ছা আছে, দ্যাটস ওয়াই এটাকে আমি সাপ্লাই বলছি। একইভাবে আপনার সাইডটা থেকেও কিন্তু আমি এটাকে ডিমান্ড বলছি, বিকজ দেখেন আপনারও কিন্তু
এই যে প্রাইস ইউনিভার্সিটি আপনাকে যে টিউশন ফি অফার করছে সেই টিউশন ফিতে ক্লাস করার আপনার ইচ্ছা আছে, ডিফারেন্ট এই প্রাইসে সবগুলো ক্লাস করার বা ডিগ্রি নেওয়ার বা ক্লাস থেকে সার্ভিস গুলো নেওয়ার আপনার ইচ্ছা আছে। সো আমি যেটা করছি এটা যেমন সাপ্লাই, আপনি আমার ক্লাসে অ্যাটেন্ড করছেন যেটা অ্যাজ এ ইউর আপনি যে কনজিউমার যেভাবে অ্যাটেন্ড করছেন ইটস ইউর ডিমান্ড। এবার আসে একটু চিন্তা করেন তো, ধরেন তানভীরের এক্সাম্পল, ওটা দেওয়া সোজা। ধরেন তানভীর টিউশনি করায় দুটা, এখন সে নতুন আর একটা টিউশনি পেল। সমস্যা হলো এই টিউশনিটা টাইমিংটা হচ্ছে ওনার বিকালবেলা, ধরেন এই 4:30টার সময় টাইম পড়ে গেছে। এখন ওনাকে আমি দেখাইছি যে আমার পার ক্লাসের ভ্যালু হচ্ছে 400 টাকা, ওনার মাথায় এটা আছে। এখন উনি দেখলো উনি যে ওই টিউশনিটা যদি করাইতে যে সপ্তাহে মাত্র 2 দিন যেতে হবে, কিন্তু মাস শেষে উনি পাবেন হচ্ছে গিয়ে ধরেন 10,000 টাকা বললাম। তো 8 দিন যেতে হবে মাসে, এই জন্য সে 10,000 টাকা পাবে। তাহলে কি এটা মানে আমি যদি আমার ক্লাসের ভ্যালু চিন্তা করি আর উনার পার ক্লাসের ভ্যালু চিন্তা করি, অবভিয়াসলি বেশি, ধরেন পার ক্লাস থেকে উনি প্রায় 1000 টাকার মতো আর্ন করে ফেলছে। তখন উনার কি ইচ্ছা হবে যে ওই সাপ্লাইটা দেই না, মানে টিউশনিটা করাই না, এই ইচ্ছাটা হওয়াটা স্বাভাবিক না? বা ধরেন একজন অনিয়ন প্রডিউসার বা পেঁয়াজ ব্যবসায়ী, যে আমাদের দেশে যে পেঁয়াজের দাম বেড়ে গেছিল তো মাঝখানে, ওইটা দিয়ে এক্সাম্পল দিলাম। পেঁয়াজ সে ধরেন কিনেছে বা তৈরি করতে তার খরচ হয়েছে ধরেন 20 টাকা, এখন পেঁয়াজের দাম হয়ে গেল 40 টাকা। তো 40 টাকায় তো উনি সেল করলে অবভিয়াসলি ওনার প্রফিট থাকবে। এখন 40 টাকায় যখন উনি ধরেন 40 টাকায় 20 কেজি সেল করতে চায়, এখন পেঁয়াজের দাম যদি 40 টাকা থেকে বেড়ে 200 টাকা কেজি হয়ে যায়, উনি কি 20 কেজি সেল করতে যাবে, না মনে করবে যে আরো বেশি হলে আমি আর একটু বেশি সেল করতে, মানে আমার প্রফিটটা আরো বেশি? তো বিষয়টা আসলে এমন হয়, অ্যাজ এ কনজিউমার না অ্যাজ এ প্রডিউসার মনে মনে চিন্তা করেন তো, দেখেন দাম বাড়লে কি মনে হয় না যে আমাদের বেশি প্রফিট হবে সেল করতে পারলে? আবার দাম কমলে আমাদের কি মনে হয় যে আমাদের কম প্রফিট হবে সেল করতে পারলে? তাহলে দেখেন তো ডিমান্ডের মতো কি বিষয়টা এরকম হচ্ছে যে দামের সাথে একটা ঋণাত্মক সম্পর্ক, যে দাম বাড়লে আমি কম কিনতে চাই, দাম কমলে আমি বেশি কিনতে চাই, এরকম না। কিন্তু দেখেন অ্যাজ এ প্রডিউসার সবসময় আমাদের এটা মাথায় থাকে যে when the price is high we love to supply more, but when the price is low we want to supply less. আমরা দেখবেন আপনারা দেখবেন যে আপনার সেই বন্ধুরা অনেকগুলো টিউশনি করে, ক্লাস বাদে অনেকগুলো টিউশনি করে, দেখবেন যে যাদের মানে টিউশনি গুলো ভালো, বেতনও ভালো পাচ্ছে, সেখানে কিন্তু তখন সে ওই ক্লাস বাদ দিয়ে কিন্তু ওই দেখবেন সার্ভিস। সেখানে দেখবেন যে এমন কোনো ফ্রেন্ড নেই যে পচা একটা টিউশনি করায়, ধরেন বেতন নিয়ে ঝামেলা করে, সো তখন কিন্তু সে টিউশনি করাইতে যাবে না, দেখবেন যে উনি কিন্তু ক্লাসই করতে আসবে। আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম আমি দেখতাম যে আমি প্রচুর টিউশন করিয়েছি, অনেক অনেক হিউজ কোচিং এ ক্লাস নিয়েছে, আদার্স অনেক, এই এক্সপেরিয়েন্স আমার অনেক আগে থেকে। তো আমি ওটাই দেখতাম যে যেই স্টুডেন্টটার বাসায় আমার মানে স্যালারি নিয়ে আমার সাথে ঝামেলা করতো না, স্টুডেন্টটা ভালো স্টুডেন্ট, তাকে আমার পড়াতেই ভালো লাগতো এবং তাকে আমি দেখা যায় 1 ঘন্টা না এরও বেশি সময় পড়াতাম। তো মানে যে টাইমিংটা ছিল তার থেকে বেশি পেতাম। যে স্টুডেন্ট ফাঁকিবাজ ছিল আমি দেখলাম তার সাথে আমিও মানে ফাঁকি, তাকে কোনো মতে পড়ায় চলে আসতাম। বিষয়টা অনেকটা এরকম হয়ে যায় যে প্রাইসের সাথে সাপ্লাইয়ের একটা পজিটিভ রিলেশনশিপ আছে। সো দ্যাটস ওয়াই আমরা যখন এরপরে তাহলে টাইটেল দেন হচ্ছে সাপ্লাই কার্ভ এন্ড ইউ হ্যাভ টু ড্র দিস, আমিও ড্র করবো এখন। তো সাপ্লাইটা আমরা যখন দেখি যে সাপ্লাই কার্ভ অ্যাকচুয়ালি এ পজিটিভ স্লোপিং কার্ভ। হ্যাঁ, এই যে আমরা আপওয়ার্ড স্লোপিং একটা কার্ভ দেখতে পাচ্ছি, ইটস পজিটিভ স্লোপ। সো আমি আছি সিম্পল একটা সাপ্লাই কার্ভ আঁকার চেষ্টা করছি। তো এখানে যেটা হবে যে সেম থিং লাইক বিফোর, আমরা এক্স অ্যাক্সিস এ হচ্ছে গিয়ে কোয়ান্টিটি সাপ্লাই দেখাবো, আগে যেমন কোয়ান্টিটি ডিমান্ড দেখেছি আমরা কোয়ান্টিটি সাপ্লাই দেবো, ওয়াই অ্যাক্সিস এ হচ্ছে আমরা প্রাইসটা দেখাবো, এবং সাপ্লাই কার্ভ এটা আমরা যেটা পাবো সেটা হবে একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ, উপরের দিকে যাচ্ছে বলে এটাকে আপওয়ার্ড স্লোপও বলা যায়, বা এটাকে আপনি পজিটিভ স্লোপও বলতে পারবেন। কেন পজিটিভ স্লোপ বলছি, আপওয়ার্ড স্লোপ বলছি, এটা আমি একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়েও বুঝিয়ে দেব। দেখেন আমি র্যান্ডম কিছু পয়েন্ট নিচ্ছি, সেই পয়েন্ট থেকে সাপ্লাই কার্ভ থেকে র্যান্ডম কিছু পয়েন্ট নিয়েছি এবং সেখান থেকে প্রাইস এবং কোয়ান্টিটিটা বের করার চেষ্টা করব। আর একটা উপরের দিকে র্যান্ডম পয়েন্ট নিলাম, সেখান থেকে হচ্ছে গিয়ে আমি প্রাইস এন্ড কোয়ান্টিটিটা বের করছি। আমি এখন নিউমেরিক্যাল এক্সাম্পল নিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো আমি জাস্ট শর্টকাটে লিখছি, সো এই জন্য আমি ক্যাপিটাল পি দিলাম, পি মিনস প্রাইস এর, আর এখানে আমি কিউ লিখলাম, কিউ মিনস অ্যাকচুয়ালি কোয়ান্টিটি। সো একটু বুঝতে পারবো। আমি ধরে নিলাম যে দুটো পয়েন্ট, দিস ইজ সাপোজ এ পয়েন্ট এন্ড দিস ওয়ান ইজ
P point. দুটো পয়েন্ট নিলাম, দেন প্রাইস নিলাম। সাপোজ আপার প্রাইস ইজ $10 and the lower price is $5. and quantity এখানে ধরেন দুটো কোয়ান্টিটি দিলাম, দেন যেহেতু মোটামুটি সেম চেঞ্জেস হয়েছে এটা 20 দিয়ে দিলাম। সো দ্যাটস ইট। এখন দেখেন সেটা হচ্ছে আমি যদি এ পয়েন্টে যাই, at a point আমি জাস্ট র্যান্ডম পয়েন্ট নিয়েছি, আপনি চাইলে আরো কয়েকটা পয়েন্ট নিতে পারেন। at a point when the price is $5 we supply 10 units of product, and at b point price become twice, supply becomes twice too. দেখেন প্রাইসটা যখন $5 to $10 হয়ে গেল, আমি কিন্তু অ্যাজ আ সাপ্লাই আমি 10 থেকে একবারে 20 ইউনিটস অফ প্রোডাক্ট সাপ্লাই দিতে চাচ্ছি। তো ঠিক একইভাবে সাপ্লাই কার্ভে এভাবে আপনি র্যান্ডম যে কোনো পয়েন্টই নেন না কেন, সেখানে দেখবেন যে when the price increases supply also increases. obviously এখানে ফিগারের নাম লিখতে হবে, ফিগারের নামটা হবে হচ্ছে কি সাপ্লাই কার্ভ। সবাই মনে এঁকে ফেলেছেন, এই ছবিটা খুব সোজা তাই না? আচ্ছা আমি একটু সময় দিই, তাই এটা ড্র করে নেন। So as just like before মানে ডিমান্ডের মতো আমরা যেটা হবে যে সাপ্লাই এর কার্ভটা যখন আমি পেয়ে গেলাম, সেখান থেকে আমরা চাইলে একটা ল ডিরাইভ করতে। সো নেক্সট টার্ম ইজ ল অফ সাপ্লাই। সো ল অফ সাপ্লাই থেকে আমরা কি পেলাম দেখেন তো, when the price is high when the price is high supply also high, when the price is low supply also low। আমরা কিন্তু এই জিনিসটাই পেলাম। সো এখান থেকে আমরা আসলে আমাদের ল অফ সাপ্লাইতে যাব। সো what the law of supply says, law of supply says that if other things remaining same, এখন প্রশ্ন হলো ম্যাডাম এই কোন জিনিসগুলোকে কনস্ট্যান্ট হবে সেটাও আলোচনা হবে। So if other things remaining same, when the price is high supply also high, or when the price is low supply also low. So এটাই আমরা পরের স্লাইডটাতে দেখতে পাবো, আজকে ক্লাসে যে স্লাইডটা আমরা দেখব that is law of supply, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে yes when the price is high quantity supply also high, but when the price increases supply also increases, that's it. And when the price falls supply also falls. এখন আপনি বলবেন যে ম্যাডাম এটা কি আসলেই হয়? হ্যাঁ, দেখবেন যে যখন আমাদের দেশে পেঁয়াজের দাম বেড়ে গেছিল, অনেক দাম ছিল, আমরা হয়তো কম পেঁয়াজ কিনেছি, হ্যাঁ 2টা করে পেঁয়াজ কিনে নিয়ে আসছি বা 4টা করে পেঁয়াজ কিনে নিয়ে আসছি, কিন্তু এমন কি হয়েছেন আপনি বাজারে যে দেখেন নাই যে কোনো দোকানে পেঁয়াজ নেই, আপনি দেখবেন ওই সময় কিন্তু বাজার দোকানে পেঁয়াজ আসছে, ভালো অ্যামাউন্টের পেঁয়াজ আসছে। কারণটা কি? কারণ প্রাইস অনেক হাই, তখন সাপ্লায়াররা জানে যে যত বেশি আমি সেল করতে পারবো আমার এখন তত বেশি প্রফিট হবে, সো সে বেশি বেশি সাপ্লাই দিতে চেয়েছে। আবার যখন প্রাইসটা কমে যাচ্ছিল তখন দেখবেন যে আস্তে আস্তে সব দোকানে তো হ্যাঁ পেঁয়াজ পাওয়া যাচ্ছে না, কারণ ওরা জানে এখন আর পেঁয়াজ সেল করাটা ওরকম প্রফিটেবল না, সো এইভাবে সে সেল করতে চায় না। তাহলে ল অফ সাপ্লাই দেখেন এখানে মেমোরাইজেশনের কিছু নেই, জাস্ট একটা কথা সবসময় বলতে হবে, ইফ আদার থিংস রিমেইনিং সেম। এই কথাটা না লেখা থাকলে আমি অবশ্যই ওখানে মার্কস দিতে পারবো না। তো ইফ আদার থিংস রিমেইনিং সেম, আমরা আমাদের কার্ভ থেকে যেটা পেয়েছিলাম সেটা থেকে বললাম when the price is high supply also high, এটুকু বললেও আপনার কিন্তু ল অফ সাপ্লাইটা হয়ে যায়। ওকে, এরপরে প্রশ্ন হলো ধরেন দিগন্তর কাছে চলে যায়। এখন দিগন্ত প্রশ্ন করলো ম্যাডাম হইতে পারে না যে সাপ্লাই আমার চেঞ্জ হচ্ছে, মানে ওই যে কি কিছু বিষয় কনস্ট্যান্ট ধরে নিলে কনস্ট্যান্ট বিষয়গুলো এগুলো একটু বোঝান। তো আসেন কনস্ট্যান্ট বিষয়গুলো বোঝার আগে আমরা আবার একটা ছবি আঁকবো, এবং এটার জন্য আমাদের লেকচার শিটে বা যেখানে লিখছেন না কেন লেকচারটা আপনি সেখানে যে চেঞ্জেস ইন সাপ্লাই এটুকু লিখে নেন, আমরা একটা ছবি আঁকছি। একইভাবে আমি জাস্ট ওই যে প্রাইস কোয়ান্টিটির জন্য ওই দুটো অ্যাঙ্গেল ড্র করে নিলাম, করার পরে হচ্ছে গিয়ে আমি আপওয়ার্ড স্লোপিং সাপ্লাই কার্ভ আঁকার চেষ্টা করছি। জাস্ট আমি প্যারালালি তিনটা সাপ্লাই কার্ভ ড্র করে নিচ্ছি। আপনি চাইলে 4-5টাও দিতে পারেন, কোনো সমস্যা না। তারপর আমি একটা ফিক্সড প্রাইস নিব, এটা আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দিব যাতে বুঝতে পারেন। আমি একটা ডিফারেন্ট কালার দিয়ে প্রাইস নিলাম দেখানো, সেই প্রত্যেকটা থেকে কোয়ান্টিটিটা বের করছি।
সো আমি যেভাবে ড্র করছি আমার সাথে সাথে ইনস্ট্যান্ট ড্র করে ফেলে, দেখবেন যে কাজটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, অনেকের প্রশ্ন হতে পারে যে ম্যাডাম এত ছবি আঁকতে হচ্ছে কেন? ইকোনমিক্সে ছবি আঁকতে, ইকোনমিক্সে ম্যাক্সিমাম টার্ম আমরা এইরকম ফিগার দিয়ে এক্সপ্লেন করে থাকি। সো আমরা প্রাইসটাকে ওয়াই এক্সিসে দেখাচ্ছিলাম, এক্স এক্সিসে আমি দেখাচ্ছিলাম হচ্ছে কি কোয়ান্টিটিকে। কোয়ান্টিটি সাপ্লাইড মানে যতটুকু কোয়ান্টিটি আমি সাপ্লাই করেছি। আমাদের বোঝার সুবিধার জন্য আমি একটা নিউমেরিক্যাল ভ্যালু নিচ্ছি। আমি $10 প্রাইস নিলাম, আপনি 10 কেন 100, আচ্ছা ডিফারেন্ট প্রাইস, $100 প্রাইস নিলাম। তিনটা কোয়ান্টিটি নিলাম, সাপোজ এখানে কোয়ান্টিটি নিলাম 25, 50, 75, তিনটা কোয়ান্টিটি নিলাম এবং যে সাপ্লাই কার্ভ গুলোকে পাস করেছে পয়েন্ট গুলো মেনশন করলাম। এই পরের পয়েন্টটাকে দিলাম বি, পরের পয়েন্টটার নাম দিলাম হচ্ছে কি সি, এবং ধরে নিচ্ছি যে সাপ্লাই কার্ভ গুলোর নাম দিচ্ছি। সাপোজ প্রথমটাকে নিয়েছি S1, পরেরটাকে আমি নাম দিয়েছি হচ্ছে S2, পরেরটা নাম দিয়েছি S। তো সবাই এটা একটু ড্র করা। And the name of the figure will be shift in supply curve. So এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমি সাপ্লাই কার্ভের সরি আমরা হচ্ছে কি সাপ্লাই কার্ভের শিফটটা দেখছি। তো আই হোপ সবাই ছবিটা ড্র করেছেন। জি ম্যাডাম। আচ্ছা, সো এখানে একটু ব্রিফ দিয়ে আমরা এখানে সাপ্লাই কার্ভই দেখতে পাচ্ছি, which means যে there is a upward sloping some curve, so it means it's supply curve. That means it has positive relationship with price and quantity as usual. There are three supply curves, S1, S2, and S3, and there is a fixed price which is $100. So at $100 price, এই যে আমরা price levelটা এঁকেছি, আমি spotlight দিয়ে নিয়ে যাচ্ছি। At $100 price, it passes S1 curve at A point, S2 at B point, S3 at C point, and from those points we have find out three quantities, 25, 50, and 75. So suppose I want to move from S1 to S2. So at the same point, when I move to S1 to S2, what happens? Same price, quantity increases. Or suppose I want to move from S2 to S3. What happens? At the same price, quantity increases. So আমরা কি বুঝতে পারছি? যখনই আমি ডান সাইডে যাচ্ছি না কেন, তাই না? যখনই আমি ডান সাইডে যাচ্ছি, সেখানে কি হচ্ছে? বাড়ছে না? সেম প্রাইসে আমার সাপ্লাইটা মনে হচ্ছে না বেড়ে যাচ্ছে? তো yes, when the হ্যাঁ এটাই বিষয়টা যে when the supply curve move to the left, sorry rightward, আমি ভুল বলি এটা, rightward মানে ডান সাইডে যখন যাচ্ছে, দুটোটাও না বুঝে জাস্ট বুঝুন ডানে যাচ্ছে। When the supply curve move to the rightward, which means there is an increase in supply. So এই যে আমি যে ব্লু গ্রিন কালারের যে অ্যারোগুলো দেখেছি সব জায়গায় কিন্তু ইনক্রিজ হচ্ছে। S1 থেকে S3 তে যাই বা S1 থেকে S2 তে যাই বা S2 থেকে S3 তে যাই, সবগুলোতে দেখেন সেম প্রাইসে আমার কোয়ান্টিটি কিন্তু 25 to 75 or 50 to 75 হচ্ছে, অর্থাৎ কোয়ান্টিটি ইনক্রিজ করছে। So very easy, when I move to the rightward, which means there is an increase in supply. আপনি বলেন ম্যাডাম এটা কেমনি সম্ভব? প্রাইস আমার সেম, আমি সাপ্লাই বাড়িয়ে দিলাম। হ্যাঁ, কিছু রিজন তো অবশ্যই আছে, রিজন গুলো আমি বলবো, এখানেই বলবো। আচ্ছা, এবার আসি যে ডিক্রিজ হতে পারে কিনা। ডিক্রিজটা কখন হবে? তাহলে এর অপোজিট আসলে আমরা এটাই বুঝতে পারছি। সাপোজ ধরেন আমি যদি S1 থেকে S3 থেকে S2 তে গেলাম বা S2 থেকে S1 এ গেলাম, বা ধরেন সাপোজ S3 থেকে টোটালি আমি S1 ই চলে আসলাম, দেখেন তো আমার কি মনে হচ্ছে সব ক্ষেত্রেই কি আমার সেম প্রাইসে কোয়ান্টিটি কমে যাচ্ছে না? তাই কি না? সেম প্রাইসে হচ্ছে কি সব জায়গায় কোয়ান্টিটি কমে যাচ্ছে না? তো সেটাই, যখন আমি লেফট ওয়ার্ডে মুভ করব, লেফট সাইডে যাব, ইট মিন্স দেয়ার ইজ এ ডিক্রিজ ইন সাপ্লাই। লেফট সাইডে যখন যাব, আবারও যাচ্ছি, যখন আমি লেফট সাইডে যাব এটা হচ্ছে ডিক্রিজ ইন সাপ্লাই, রাইট সাইডে যখন যাব তখন ইনক্রিজ ইন সাপ্লাই। আচ্ছা,
ওইভাবে আগের ক্লাসের মতো ডিমান্ডের সাথে মিল রেখে বলতে চাই, তাহলে আমি বলবো হচ্ছে যখন আমি আপওয়ার্ডে যাব, বাহিরের দিকে যাব, হ্যাঁ, তখন হচ্ছে গিয়ে ইনক্রিজ ইন সাপ্লাই, আর যখন আমি ইনওয়ার্ডে যাব, ভিতরের দিকে যাব, তখন দেয়ার ইজ এ ডিক্রিজ ইন সাপ্লাই। এখন আপনি বলুন ম্যাডাম এটা কি সম্ভব কিনা, মানে আমার প্রাইস সেম কিন্তু আমি সাপ্লাই বাড়াই দিচ্ছি, অ্যাজ এ সাপ্লায়ার তো আমার নর্মের সাথে এটা যায় না, প্রাইস বাড়লে একমাত্র আমি সাপ্লাই বাড়াবো। বললাম কিছু ফ্যাক্টরকে আমি কনস্ট্যান্ট ধরে নিয়েছি, এখন আসেন সেই কনস্ট্যান্ট ফ্যাক্টর গুলো কি। তো এই রিজন গুলো আপনার বইয়ে আছে, আমি বইয়ে দেখাই দিব কোথা থেকে পাবেন। সো ফার্স্ট রিজন গুলো আমরা একটু নিজেরাই লিখে নিই, এটা আমার স্লাইডে অ্যাড করা নাই। সো রিজন 1 যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ইনপুট প্রাইস। ইনপুট প্রাইস এর অনেকগুলো নাম হতে পারে, ফ্যাক্টরস অফ প্রোডাকশন, যেগুলো ছাড়া আমি একটা প্রোডাক্ট তৈরি করতে পারছি না সেটা হতে পারে ইনপুট প্রাইসটা হচ্ছে সেটাই। তো বা র ম্যাটেরিয়ালস যেটাকে বলতে আমরা বুঝি সেটা। সো মেইন রিজন ইজ দ্যাট when the price increases, input price increases, that means when the raw materials price increases, it will increase your cost of production. So আমার একটা প্রোডাক্টের যদি কস্টই বেড়ে যায়, মানে প্রোডাক্টটা তৈরি করতেই যদি আমার বেশি খরচ হয়, আমি কি ওটা বেশি সাপ্লাই দিতে যাব? প্রোডাক্ট তৈরি করতে যাব না, এটা সাপ্লাই দাও তো দূরের কথা। তো তখন আমার সাপ্লাইটা ফল করবে। আবার বুঝি, আমার যখন ইনপুট প্রাইস, এটা ল্যান্ড, লেবার, ক্যাপিটাল হতে পারে, র ম্যাটেরিয়ালস হতে পারে, মেশিনারিজ হতে পারে, টাকার দামও হতে পারে। ধরেন আমার টাকা যে ধার নিচ্ছে সেখানে ইন্টারেস্টটা বেশি পে করতে, যেভাবে হোক না কেন, ইফ দ্য ইনপুট প্রাইস ইনক্রিজেস, ইট ইনক্রিজ দ্য কস্ট অফ প্রোডাকশন, মানে একটা প্রোডাক্ট তৈরি করতে যে খরচ সেটা ইনক্রিজ করে ফেলে, সো দ্যাট উই সাপ্লাই লেস। ফর এক্সাম্পল, আমরা সবাই জানি বাংলাদেশে আমরা কি গার্মেন্টস সেক্টরে অনেক সাপ্লাই দিচ্ছি না? অবশ্যই দিচ্ছি। Why? Because the input price is very cheap here. Which input? Labor. The labor cost is very low, and we are agri-based countries. That's why we have the inputs like the সুতা, যেটাকে বলছি সুতা, তুলা, যেগুলো থেকে আমার RNG মেইন প্রোডাক্ট গুলো তৈরি হবে, এগুলো আমাদের দেশে প্রচুর অ্যাভেলেবল আছে, এবং আমার চিপ লেবার আছে। সো which means আমার ইনপুট প্রাইস কম। ইনপুট প্রাইস কম মানে কি আমার কস্টিং কম, মানে তৈরি করতে খরচ, যে বলে না বাংলাদেশে গার্মেন্টস প্রোডাক্ট তৈরি করতে কম খরচ হয়, এই কারণে তো, কারণ ইনপুট প্রাইস ইজ চিপ, দ্যাটস ওয়াই আমরা সাপ্লাই দিচ্ছি বেশি বেশি, অল্প দামেই বেশি বেশি সাপ্লাই দিচ্ছি, আমার দাম বেশি হইতে হচ্ছে না। সেম কারণে ইউএসএ কিন্তু আপনার গার্মেন্টস প্রোডাক্ট সাপ্লাই দিতে পারে না, বিকজ ওদের লেবার ইজ ভেরি এক্সপেন্সিভ, দে ডাজন্ট হ্যাভ দ্য র ম্যাটেরিয়ালস। সো এইসব করে যখন তারা প্রোডাক্টটা তৈরি করতে, দেয়ার ইনপুট প্রাইস ইজ ভেরি হাই, তো তখন ওই জন্য ওরা এত হাই প্রাইসে এত সাপ্লাই দিচ্ছে, সো দে সাপ্লাই লেস। সো বাংলাদেশের কথা যদি চিন্তা করে, বাংলাদেশের সাপ্লাই কার্ভটা S1 থেকে দেখা যাবে S3 তে চলে যাবে সেম ইনপুট প্রাইসে, বাট ইউএস এর জন্য এটা উল্টা হবে, S3 থেকে দেখা যাবে S1 এ আসবে। ওকে, নেক্সট আসে হচ্ছে গিয়ে যেটা আসে সেটার নাম হচ্ছে টেকনোলজি। এটা আসলে ইনপুট প্রাইসের সাথে রিলেটেড, একই রকম। টেকনোলজিতে যেটা হয় যে ধরেন আপনি আমাদের দেশে এরকম টেকনোলজি, একটা সুন্দর এক্সাম্পল আছে, আমাদের দেশে ধান মাড়াই করার একটা যন্ত্র ছিল, মানে এটা এখন খুব ইউজ হয়। যখন ধান মাড়াই করার যন্ত্রটা আমাদের দেশে ইন্ট্রোডিউস করা হলো, সেই বছর আমাদের কৃষি প্রোডাকশন বেড়ে গিয়েছিল। টেকনোলজি বলতে আসলে আমি এখানে এমন টেকনোলজির কথা বলছি যে টেকনোলজি দিয়ে আমার প্রোডাকশন কস্ট কমবে। হ্যাঁ, তো এমন যদি কোনো টেকনোলজি আসে হুইচ ডিক্রিজেস দ্য প্রোডাকশন কস্ট, সো উই উইল সাপ্লাই মোর। লাইক আমি যে বলছিলাম যে কৃষিতে যে ধান মাড়াই করা যন্ত্র, মানে যে যন্ত্রটা দিয়ে ধান থেকে সরাসরি চালে রূপান্তরিত করা যায়, এটা যে আমাদের যে ওল্ড যে সিস্টেমটা আছে, আমরা যেভাবে দেখে আসছি আমাদের গ্রামের বাড়িতে, অনেকে হয়তো নিজেদের বাড়িতে করে, তো ওটা করতে হিউজ একটা টাইম লাগে, কিন্তু ধান মাড়াই করা যন্ত্রে এত সময় লাগে না। ধান মাড়াই করা যন্ত্রে খুব ইজিলি জিনিসগুলো খুব দ্রুত, মানে ওইটার তুলনায় বেশ ফাস্ট ওয়েতে হয়। তো যখন বাংলাদেশে ধান মাড়াই করা যন্ত্রটা ইন্ট্রোডিউস করা হলো, সেই বছর আমাদের সাপ্লাই বেশ একটা ভালো অ্যামাউন্টে বেড়ে গিয়েছিল, ধানের প্রোডাকশন যদি বলেন সাপ্লাইটা, বিকজ দেয়ার ইজ আ পজিটিভ টেকনোলজি। এবার আসি ঠিক একইভাবে কৃষিক্ষেত্রে একটা নেগেটিভ টেকনোলজির কথা বলি, সেটা হচ্ছে ধান কাটার যন্ত্র। ধান কাটার যন্ত্র দিয়ে যখন ধান কাটতে যাবেন, প্রচুর ওয়েস্টেজ হয়, প্রচুর নষ্ট হয়, যেটার জন্য উল্টা আপনাকে আরো বেশি এফোর্ট দিতে হয়। তো দেখবেন বাংলাদেশে কিন্তু ধান কাটার যন্ত্রটা অতটা পপুলার না, বিকজ এটা একটা ওয়েস্টেজ এবং ওখানে প্রচুর খরচ হয়। তার থেকে যদি আপনি সনাতন পদ্ধতিতে কাটাকাটি করেন, সেক্ষেত্রে আপনার খরচটা কম হবে। সো ওখানে কিন্তু দেখা যাচ্ছে আমরা ইউজ করছি না, সো দ্যাটস আ নেগেটিভ টেকনোলজি। ওইটার ইম্প্যাক্ট দিয়ে চিন্তা করলে আপনি দেখবেন যে ওখানে কিন্তু আমার উল্টা সাপ্লাই কমে আসছে। সো এটাই when the input so টেকনোলজির ক্ষেত্রে এরকম আসবে যে when the technology there is positive technology, it will decrease the cost,
so that the supply will be high. Or when there is negative technology, it will increase the cost of production, so it will decrease, it will create there is a reduction in supply. যেমন ধরেন কম্পিউটারের কথা বলতে পারি, একটা সময় বাংলাদেশে অনেক টাইপিস্ট ছিল, প্রত্যেকটা অফিসে একটা করে টাইপিস্ট ছিল, এবং তখন দেখবেন যে টাইপিং করা এগুলা খুব হিউজ একটা ডিফিকাল্ট কাজ ছিল। তো দেখবেন যে এই ধরনের ওয়ার্ড ডকুমেন্টস এগুলো খুব কম থাকতো, সব হাতে লিখে হতো। এখন কি আর সেটা আছে? নাই, বিকজ এই যে অফিস ওয়ার্ডের কথা বলছি, যেটা দিয়ে আমি কাজ করছি, এটার কারণে আমরা এত ভালো একটা পজিটিভ টেকনোলজি পেয়েছি যে এটার কস্টই আমাদের জন্য খুব পুর হয়ে আসছে। তো আমরা একটা পজিটিভ টেকনোলজির কারণে কিন্তু আমরা এখন সাপ্লাই বেশি। ওকে, দেন থার্ড ওয়ানে চলে যাই। The third one is expectation. Just like before, expectation means expectation for the future price. যে আমার ফিউচারে প্রাইসটা কি হবে। সো সিম্পল, ধরেন তানভীর, ওই যে বললাম যে উনি প্রোডাকশনে আছেন, হ্যাঁ, এখন তানভীর জানে যে ধরেন উনি স্টক বিজনেস করে, এখন তানভীর দেখলো যে না নেক্সট উইকে চালের দাম কমে আসবে, তাহলে কি তানভীর এখন বেশি বেশি চাল বিক্রি করবে না কম চাল বিক্রি করবে? তানভীর কি করবেন? বেশি 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 বিক্রি করবেন। এটা খুব কমন সেন্স যে আচ্ছা, আমার সাথে কি ডিসএগ্রি করতে চাচ্ছেন কেউ যে তানভীর বেশি বিক্রি করবে না? নেক্সট উইকে চালের দাম বেড়ে যাবে, সরি কমে যাবে। তানভীর চালের ব্যবসায়ী, স্টক বিজনেস করে, এখন ও জানে যে নেক্সট উইকে চালের দাম কমে যাবে, ও কি এখন বেশি বেশি সাপ্লাই দিবে না কম কম সাপ্লাই দিবে? বেশি দিবে ম্যাম। আচ্ছা, বেশি দিবে। কারণটা কি? খুব সিম্পল, এখন ধরেন দাম 100 টাকা, নেক্সট উইকে যদি 50 টাকা হয়, তাহলে ওর প্রফিট কমে আসবে না? তাহলে ওর কি উচিত? এখনই যা আছে সব সেল করে দাও। এটা হচ্ছে কমন থিং। when our expected future price will be low at present, আবারও বলছি at present we will supply more, ফিউচারে কমাবো কিন্তু এখন সাপ্লাই বেশি দিব। ঠিক একইভাবে যদি তানভীর জানে যে না নেক্সট উইকে ধরেন এক্সপেক্ট করতে পারে, যেমন এখন যদি চালের ব্যবসায়ী হতো এখন কিন্তু বেশি চাল বিক্রি করতো না, কারণ ও জানে দেশে এখন ফ্লাড হচ্ছে, ইসলামের চালের দাম আরো বাড়বে, ও সব চাল স্টক করে রাখবে। So ও জানে যে expected future price will be high within 1 or 2 weeks, so সে কি করবে? তখন হচ্ছে গিয়ে সাপ্লাই এখন কমাই দিবে, দিয়ে ফিউচারে বেশি বেশি সেল করবে। ইটস আ সিম্পল থিং। যেমন এখন দেখবেন যে বাজারে আম তেমন একটা নাই, কারণ আমের যারা ব্যবসায়ী তারা খুব ভালো মতো জানে এখন খালি লাস্ট ফলনটা আসা বাকি আছে, কিন্তু এখন তো আমের সিজন শেষ হয়ে গেছে, যাই আম খেতে চাক না কেন আমের তো অনেক দাম হবে, দাম বেশি, অনেক বেশি। হ্যাঁ, এই জন্য হচ্ছে কি এখন তারা কিন্তু দেখবেন যে ওরকম সাপ্লাই নাই, কয়েকদিন আগে তো যেরকম সাপ্লাই ছিল কোনো সাপ্লাই নাই, দেখবেন সাপ্লাই টাপ্লাই কম দিতেই যাবে না, অথচ যে একটু দামের আমের দামটা একটু বাড়ুক, একটা ভালো দাম হয়ে যায়, দেখবেন যে আবার প্রত্যেকটা ফ্রুটসের দোকানে যে আপনি আম পান, বিকজ ওই যে ও জানে যে এক্সপেক্টেড ফিউচার প্রাইস এখন বাড়বে, সো এখন সে আপাতত সাপ্লাই দিবে না। দেন যখন এক্সপেক্টেড ফিউচার প্রাইস কমবে, মানে সরি ইয়া আছে ফ্রিজের ডিপ যদি ফ্রোজেন করে রাখেন কোনো নষ্ট হওয়ার কথা না, ফ্রোজেন করে রাখলে কোনো প্রোডাক্ট নষ্ট হয় না। অনেক একদম বরফ করে রাখা যায়, নরমাল করলে আবার তাড়াতাড়ি বিক্রি করে করতে হবে, মানে একদম প্রোডাক্টটাকে যদি ফ্রোজেন করেন, কোল্ড স্টোরেজ গুলো কি করে একদম ফ্রোজেন করে ফেলে, তো একদম ফ্রোজেন করে রাখলে কোনো প্রোডাক্ট সহজে নষ্ট হয় না। ইভেন ফিশ পর্যন্ত, মাছ একদম, মানে আমরা যে মাছ নিয়ে আসি সেই মাছটাকে, আমরা যে ঢাকা শহরে যে মাছ খাই ম্যাক্সিমাম মাছ হচ্ছে এইসব ফ্রোজেন করে রাখা, ওই ফ্রোজেন যখন অনেক ধরা পড়ে তখন সব ফ্রোজেন করে রাখে, আস্তে আস্তে যখন হচ্ছে গিয়ে মৌসুম থাকে না তখন ওই ফ্রোজেন থেকে বের করে আসে। ঢাকাতে এখন ম্যাক্সিমাম মানুষ পানিতে ভিজে মাছ খায়। তাজা মাছ তো আছে, আমি বলছি না নাই, কিন্তু মানে অফ সিজনেও কি আমরা মাছ পাই না? অফ সিজনেও কিন্তু আমরা মাছ পাই, এবং সবই তো ফ্রোজেন থাকে। আমি একদম সিম্পল বলি, ইলিশ মাছটা হচ্ছে ইলিশ মাছ, আমার বাসায় আমি এটা দেখেছি, একদম কোনো কাটে না, না কেটে ওটাকে জাস্ট ফ্রোজেন করে ফেলে, বুঝতে পারছেন? একদম মাছ নিয়ে আসলাম বাজার থেকে, ওটাকে হচ্ছে একদম ফ্রোজেন করে ফেললাম, ফ্রোজেন করে ফেলে যেটা যেদিন যখন খাবেন ধরেন 2-3 মাস পরে, ওটা বের করার আগে যখন ওইটা মানে বরফটা ইয়া হয়ে যাবে, ওটা কাটলে জানেন রক্ত যে বের হয় মাছ কাটলে, সেটা পর্যন্ত একদম তাজা রক্ত বের। দেশের বাইরে সব ফ্রোজেন করে রাখে উন্নত কান্ট্রিগুলোতে। হয় যে ওরা যেটা করে একটু হয়তো একটু প্রসেস করে, আচ্ছা ঠিক আছে,
ওটা হয়তো ওরা ফুডটা কিছুটা প্রসেস করে, কিন্তু প্রসেস করার পরে ওইটাকে ফ্রোজেন করে রাখে। সো যেটা বলছিলেন যে ম্যাঙ্গোস কিভাবে ইয়া করা যায়, থাইল্যান্ডে আপনি যদি দেন সারা বছর ম্যাঙ্গোস পাবেন, ওরা কি করে, ওরা জাস্ট আমটাকে কেটে প্রসেস করে রাখা, মানে কেটে ওটাকে মানে আমাদের হেলথের সাথে যায় এরকম একটা প্রিজারভেটিভ না, মানে মেইনলি একটা ইনগ্রেডিয়েন্ট, সেটা ইউজ করে হচ্ছে রাখে। তো এইভাবে তারা প্রিজার্ভ করে রাখে। তো মেইন কথা যেটাতে পয়েন্টে ছিল সেটাতে থাকি। এক্সপেকটেশন বলতে এটাই বুঝাচ্ছিলাম, এক্সপেকটেশন ফর দ্য ফিউচার প্রাইস। তো ওই তানভীর যদি জানে যে এক সপ্তাহ পর, এক সপ্তাহ না জানে 1 মাস পরে আমের দাম অনেক বেড়ে যাবে, তাহলে দরকার হলে ফ্রোজেন করে হলে আম রেখে দিবে। হ্যাঁ, 1 মাস পরে আমি সেল করবো, আমার তখন প্রফিট থাকবে, আচ্ছা বেশি প্রফিট হবে। তো এট প্রেজেন্ট সে তখন সেল করবে না। ওকে, লাস্ট টার্মে আসি। লাস্ট টার্ম হচ্ছে গিয়ে তাহলে ম্যাডাম এখানে কি হইলো ম্যাডাম, তাহলে এক্সপেকটেশন যখন বেড়ে যাবে সাপ্লাই কমে যাবে। এক্সপেকটেশন ফর দ্য ফিউচার প্রাইস, এক্সপেকটেশন ফর দ্য ফিউচার প্রাইস, যখন ফিউচার প্রাইস বাড়বে, আমি জানি বাড়বে, তখন হচ্ছে গিয়ে আমি কম সেল করব, প্রেজেন্টে কম সেল করব। কিন্তু আমি জানি যে আমার ফিউচার প্রাইস কমে যাবে, তখন আমি প্রেজেন্টে বেশি সেল করব, সাপ্লাইটা বাড়াই। এবার বোঝাতে পেরেছি? মানে এক্সপেকটেশন বলতে বুঝছি এক্সপেকটেশন ফর ফিউচার, or আরো স্পেসিফিকলি বলে এক্সপেকটেশন ফর দ্য ফিউচার প্রাইস। এক্সপেকটেশন লিখেছে কাজ আপনার বইয়ে পয়েন্টে এক্সপেকটেশন লাগে। ওকে, দ্য লাস্ট পয়েন্ট হচ্ছে নাম্বার অফ সেলার, যেটা আমাদের বাংলাদেশের সমস্যা, যে এত বেশি সেলার। নাম্বার অফ সেলার বেশি থাকলে কি হবে, সেল বেশি হবে, মানে সাপ্লাই বেশি হবে, নাম্বার অফ সেলার কম থাকলে সাপ্লাই কম হবে। বাংলাদেশে সাধারণত ইনফরমেশন গুলো কাজে মানে এইসব ফ্যাক্টরস গুলো আমরা কাজে লাগাতে পারি না, বিকজ দ্য নাম্বার অফ সেলার ইজ টু হাই ইন বাংলাদেশ, অনেক বেশি, এত বেশি যে আমরা মার্কেটটাকে কন্ট্রোল করতে পারি না। তো দ্যাটস ওয়াই আমাদের সাপ্লাইটাও বাড়ে। আর দেখেন ইউএসএ তে তাদের ইকোনমিটাকে কন্ট্রোল করা পসিবল, বিকজ ওদের আমাদের মতো হিউজ পপুলেশন না, ওদের কিন্তু ওইভাবে সাপ্লাইটা ওইভাবে বাড়ছে না। দ্যাটস ইট। সো এই রিজন গুলো যেগুলো বলছিলাম, এগুলোকে যদি আমি কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে যেটা হয় যে তখন হচ্ছে গিয়ে আপনার আমার হচ্ছে গিয়ে কি জানি বলছিলাম, যে তখন হচ্ছে গিয়ে দেখা যায় যে প্রাইস বাড়লে সাপ্লাই বাড়ে, আর প্রাইস কমলে সাপ্লাই কমে। কিন্তু যদি আমি এই ইনফরমেশন গুলোকে আমার হচ্ছে গিয়ে মেজারমেন্টে নিয়ে আসি, তখন দেখা যাবে যে সেম প্রাইসে আমার অনেক সময় সাপ্লাই বেড়ে যেতে পারে বা সাপ্লাই কমেও যেতে পারে। তো এরপরে আমরা যেটা নিয়ে স্টাডি করব, ছবিটা কি এঁকেছে সবাই? আমি রিমুভ মানে মুছে দিব। জি ম্যাডাম। তো এরপর আমরা, এটা স্লাইডেও আছে, জাস্ট আমরা আমাদের মতো করে এঁকে নিলাম, কারণ এটা পরীক্ষা আপনাদের ড্র করতে হবে, সেম জিনিস, এটা বইয়ের ছবিটা, বইয়ে যেটা দেওয়া আছে। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম। তো ইকুইলিব্রিয়ামটা এখন দেখি। এখন অনেকের প্রশ্নও আসতে পারে মনে, যে সাপ্লাইয়ের এক ধরনের রিলেশন, ডিমান্ডের এক ধরনের রিলেশন, তাহলে মার্কেটে এসে আমরা প্রাইসটা পাই কিভাবে, আর আমরা প্রোডাক্ট গুলো কিনি বা কিভাবে? তো আসলে আমরা প্রোডাক্টটা কিনি এট ইকুইলিব্রিয়াম। তো এটাই দেখি ইকুইলিব্রিয়ামে কি হচ্ছে। দেখেন সাপ্লাই কার্ভটাকে আমরা কি দেখতে পাচ্ছি, ইটস আপওয়ার্ড স্লোপিং কার্ভ, এন্ড ডিমান্ড কার্ভটাকে আমরা দেখতে পাচ্ছি ইটস ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। আমি যদি একটা ফিগারের মধ্যে এই সাপ্লাই এবং ডিমান্ড কার্ভ বোথকে ড্র করতে যাই, only one point it passes each other, এই যে পয়েন্টটাতে পাস করে যায়, দেখেন ওখানে কোয়ান্টিটিও যা, মানে কোয়ান্টিটিটা সাপ্লাইয়ের জন্য যা, ডিমান্ডের জন্য কিন্তু তা। সো এই যে পয়েন্টে আমার সাপ্লাই এবং ডিমান্ডটা ইকুয়াল হয়, এটাকে আমরা বলে থাকি ইকুইলিব্রিয়াম। And at equilibrium, the price we find out, like here is P star, this is our market price. And the quantity we have find out, here is Q star, this is market quantity. For example, ধরেন আমাদের দেশে চালের কেজি 50 টাকা, তার মানেই হচ্ছে মার্কেট প্রাইস 50 টাকা। এই আমার দেশে যত সাপ্লায়ার আছে তারা যে সাপ্লাই দিতে চাচ্ছে ডিফারেন্ট প্রাইসে, এবং আমাদের দেশে যত কনজিউমার আছে তারা যতটুকু ডিমান্ড করতে চাচ্ছে, এই দুটোকে যখন আমি ব্যালেন্স করতে যাচ্ছি, তখন দেখা যায় যে 50 টাকা প্রাইস, এই ইকুইলিব্রিয়াম থেকে আমরা 50 টাকা প্রাইস পেয়েছি। তো এটা আমরা আসলে বই থেকে পড়বো, এই জন্য হচ্ছে আমি স্লাইডটা ইয়া করতে চাচ্ছিলাম, মানে জাস্ট একটু দেখালাম। আমি একটু বইয়ে চলে যাচ্ছি। তো সাপ্লাই অলরেডি আমরা পড়ে ফেলেছি যে সাপ্লাইটা কি ছিল। ম্যাডাম ওইখানে নাম্বার অফ সেলারটা কি বলছিলেন যেন? সেলার বেড়ে গেলে সেলার বাড়লে আমার সাপ্লাই বাড়বে, সেলার কমলে সাপ্লাই কমে যাবে। তো এটা আমরা বইয়ে ছিলাম, এই যে দেখেন সাপ্লাই, জি 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 স্যার। আমাদেরকে যে বইটা দিয়েছেন সেই বইটা কি এই বইটাই মনে হয় না? জি এটা এই বইটাই।
না ম্যাম, আমাদের বইটাতে আপনার মধ্যে এরকম কন্টেন্টের ইয়াটা নাই। এই বইটা কাইন্ডলি আরেকবার একটু শেয়ার দিবেন, সম্ভবত একটু ডিফারেন্ট। আমি আমার ল্যাপটপের যেই ফোল্ডার থেকে আপনাদের ওখানে ড্রাইভে আপলোড করে দিয়েছে সেই ফোল্ডার থেকে এখন আমি আবার ওপেন করলাম গুগল ক্লাসরুমে। আর কিছু ম্যাম বলবো? না ম্যাম, কারণ হচ্ছে কি আমরা এই এজে ওপেন করি, কিন্তু এটাতে আপনার যেমন লেফট সাইডে দেখছেন মানে ইজিলি এক্সপ্লোর করা যায়, এই হ্যাঁ, অপশনটা আসে কন্টেন্ট না। কন্টেন্টস জি ম্যাম। আমি এটা এক্সপ্লোরারে ওপেন করেছি, আমি কিন্তু এটা হ্যাঁ। ইয়াতে ওপেন করিনি। ওই সেম ব্রাউজার দিয়ে আমরা ওপেন করতেছি, কিন্তু এখন এটা আমি আসে না। জানি না এটা এর কেন মধ্যে হচ্ছে। ভার্সন চেঞ্জ হতে পারে। আমি জানি না এটা why it's happen। আচ্ছা, সো সাপ্লাই যেটা ছিল, সাপ্লাই আমি হচ্ছে কি এই যে পেজ 73 তে ছিলাম বইয়ের, এই যে এখানে দেখেন সাপ্লাই, কোয়ান্টিটি সাপ্লাই সব বই থেকে পড়ালাম। ম্যাম Even আপনার বইটার একটু হোম পেজটা জানতো, এই যে একদম স্টার্টিং পেজটা একটু। এখন আমি কোন স্টার্টিং পেজে যাব না, কিছু যাব না, আমি যেহেতু বলেছি এটা শেয়ার করছি তার মানে আমি এটাই শেয়ার করছি। ও সো এখানে তারপরে হচ্ছে সাপ্লাই কার্ভটা দেখতে পাচ্ছি, যে শিফট ইন সাপ্লাই, আমরা এটা এখান থেকে পড়তে পারবো ইনশাআল্লাহ। দেন এই যে আমি যে রিজন গুলো বললাম যে কারণে আমার সাপ্লাই কার্ভ গুলো শিফট, এটা 76 পেজে আছে, 76 পেজ থেকে আমি গেছি। আচ্ছা, আমি একটা কাজ করেছি, আমার ল্যাপটপে কিন্তু অ্যাডোবি রিডার যেটা সেটা কিন্তু নাই। আমার যত পিডিএফ ফাইল আছে সবগুলো হচ্ছে এই এক্সপ্লোরারে ওপেন হয়। ম্যাম আপনি যে বইটা শেয়ার করতেছেন ওইটার হোম পেজ এটা সেম বই না, ওই বইটা হচ্ছে তিনজন রাইটারের নাম লেখা, কিং, মানকিউ, গ্যান্স, আর আপনার এই বইটাতে শুধু মানকিউর নাম লেখা। দেখেন একটু কাইন্ডলি। হ্যাঁ, টোটালি ডিফারেন্ট। আপনি অনলাইন এডিশন এই বইটাই আমি আপনাদের সাথে শেয়ার না করেছি। তাহলে যেটা যে আমি কোথা থেকে আরেকটা বই কোথা থেকে পাবো? মানে আমি জানি না জানি না। 2 জুলাইতে আপনি যে পোস্টটা দিবেন যে রেফারেন্স বুক 2 জুলাই, ওটাই ওপেন করছি আমার এখানে। এই যে দেখেন সেম না, না। জিনিস, আমি আরেকটা বই কোথা থেকে, আপনি যে তাহলে আমার ম্যাম- সাথে আজাইরা আননেসেসারি তর্ক করে যাচ্ছেন, আমি আরেকটা না। বই এই যে দেখেন, হ্যাঁ এখানে সে ইয়া করেছে। ম্যাম আমি তাহলে Whatever, আমার স্ক্রিনটা শেয়ার দেই একটু, তাহলে আমি দেখেন। কেন অন্য আরেকটা বই কোথায় পাবো? আমার তো এটাই, আপনি আমার প্রশ্নের উত্তরটা বুঝতেছেন না। আমার কাছে যেটা আছে আমি তো সেটাই শেয়ার করব, তাই না? আমার কাছে যেটা আছে আমি তো সেটা শেয়ার করব। ম্যাম কেউ পারে ওটা, জানি না। আপনি একটু আচ্ছা আমার স্ক্রিনটা আমি শেয়ার করলে ম্যাম দেখতে পাবেন যে আসলে আমি গুগল ক্লাসরুমেরটাই ওপেন করছি, যেটা আপনি শেয়ার দিয়েছেন আমাদেরকে। আচ্ছা, আগে আমি শেষ করি, আচ্ছা আমি আমার ফ্লো থেকে বের হয়ে যাচ্ছি। সো যেটাতে ছিলাম আমি ইকুইলিব্রিয়ামটা যেটা বুঝালাম, যে যেখানে ডিমান্ড এন্ড সাপ্লাই ইকুয়াল হবে, এটাও আমি বইয়ের ছবিটা ইউজ করেছিলাম। যে ইকুইলিব্রিয়ামটা পাবেন হচ্ছে আপনারা 77 পেজে, এখান থেকে এটা পড়ে নিতে হবে। এখন আসি যে কোশ্চেনটা আমি এক্সপেক্ট করছিলাম, যদিও কেউ করেন নাই। আচ্ছা ম্যাডাম, যদি ইকুইলিব্রিয়াম প্রাইস আমরা না থাকি তাহলে আসলে কি হয় সেটা একটু এক্সপ্লেন করতে চাচ্ছেন। সো এটা আপনারা বই থেকে পড়বেন, জাস্ট আমি এটা বই থেকে একটু এক্সপ্লেন করে যাচ্ছি। সেটা হচ্ছে যে ধরেন আমার ইকুইলিব্রিয়ামের উপরে আমরা একটা প্রাইস ধরলাম, ধরেন এটা একটা আইসক্রিম মার্কেটের আমরা কথা চিন্তা করছি, where the equilibrium price is $2 from the demand supply passing point। এখন আমি ধরে নিলাম যে কোনো কারণে প্রাইসটা $2.5 হয়, which means it above from the equilibrium, then what happen here? দেখেন যখন $2.5 প্রাইস হবে, এই প্রাইসে আমরা এই যে দেখেন এই রেড ডট থেকে আমরা দেখতে পেলাম ডিমান্ড কার্ভের পাস করলে, আর একটা রেড ডট থেকে আমরা দেখতে পাচ্ছি সাপ্লাই কার্ভের পাস। তো প্রাইস হাই তার মানে কি আমি ডিমান্ড কম করব, এন্ড প্রাইস যদি লো হয় তাহলে আমি কি করব, ডিমান্ড হচ্ছে আমি লো করব। তো আমি দেখলাম যে যখন হচ্ছে গিয়ে হাই প্রাইস, তখন আমি আমার ডিমান্ড করছি মাত্র 4 ইউনিটস প্রোডাক্ট। আর যখন কিন্তু হাই প্রাইসে আমি অ্যাজ এ সাপ্লায়ার কি করব, আমি বেশি বেশি সাপ্লাই দিতে যাব। সো আমি হাই প্রাইসে আমি দেখতে পাচ্ছি আমি সাপ্লাই দিতে যাচ্ছি হচ্ছে 10 ইউনিটস অফ প্রোডাক্ট। তো আমি মার্কেটে যে কিনতে যাচ্ছি 4টা, সেলার দিয়ে রেখেছে 10টা, তাহলে কি হবে, 6টা নষ্ট হয়ে যাবে না? তার মানে কি বাজারে অতিরিক্ত প্রোডাক্ট চলে আসলো না? সো এই above the equilibrium the situation we getting it's called surplus, বা আরেকটা নাম হয় excess supply। এক্সেস সাপ্লাই কি হলে কি হয়, প্রোডাক্ট নষ্ট হতে থাকে বা প্রোডাক্ট সেল হয় না, তখন সাপ্লায়াররা বাধ্য হয় যে কম প্রাইসে প্রোডাক্টটা ছেড়ে দিতে। এবং যখন প্রাইস কমে আসে অবভিয়াসলি আমরা যারা কনজিউমার আছি তারাও প্রোডাক্টটা কিনতে চাই। এভাবে যখন ও প্রাইস কমায় এবং সাপ্লাইটাও কমায় দেয়, এভাবে হচ্ছে আমরা ইকুইলিব্রিয়ামে চলে আসি। ঠিক একইভাবে যখন প্রাইসটা কমে যায় তখন হচ্ছে গিয়ে আমরা আর একটু বেশি কিনতে চাই, কিনে
আমরা ইকুইলিব্রিয়ামে চলে আসি। তো এইভাবে যদি এক্সেস সাপ্লাই হয়ে যায় অর্থাৎ প্রাইসটা যদি বেড়েও যায় তখন আমরা কিন্তু ইকুইলিব্রিয়ামে রিচ করি। ইন দ্য সেম থিং ধরেন ইকুইলিব্রিয়ামের নিচে এখন আমি একটা প্রাইস দিই, সাপোজ $1.5 প্রাইস না ওই আইসক্রিম ফ্যাক্টরিটার জন্য। তো তখন কি হচ্ছে, কম প্রাইসে আমার কি হবে, আমি বেশি বেশি ডিমান্ড করবো। তো দেখেন ওই প্রাইসে আমি ডিমান্ড কার্ভে পাসিং পয়েন্ট পেলাম, এই যে রেড ডট লাইন, এবং সেখান থেকে আমি কোয়ান্টিটি ডিমান্ড পেলাম 10 ইউনিটস। বাট লো প্রাইসে আমরা অ্যাজ এ সাপ্লাই কি করি, কম সাপ্লাই দিই। তো ওই যে পাসিং পয়েন্ট পেলাম ওই প্রাইস থেকে আমি কোয়ান্টিটি সাপ্লাই পেলাম হচ্ছে 4 ইউনিটস অফ প্রোডাক্ট। তাহলে কম প্রাইসে আমার কি হচ্ছে, আমি বেশি ডিমান্ড করছি কিন্তু মার্কেটে সাপ্লাই কম, তাহলে আমি কি বলবো, শর্টেজ না? তো ইকুইলিব্রিয়ামের নিচে যে সিচুয়েশনটা হয় সেটাকে আমরা বলে থাকি সাধারণত শর্টেজ, অর্থাৎ এখানে আমি ডিমান্ড করে যাচ্ছি কিন্তু মার্কেটে প্রোডাক্ট নেই। তখন সাপ্লায়াররা কি চিন্তা করে, সাপ্লায়াররা চিন্তা করে যে আমি তাহলে প্রাইসটা একটু বাড়াই, তাহলে আমি একটু বেশি সাপ্লাই দিব। একইভাবে কনজিউমাররা চিন্তা করে যে প্রোডাক্টটা আমি কম প্রাইসে পাচ্ছি না, তাহলে একটু আমিও একটু প্রাইস বাড়াই, মানে একটু বেশি দামি কেনার চেষ্টা করি, তাহলে হচ্ছে কি আমি প্রোডাক্টটা পাবো। তখন এরকমই হয় যে কনজিউমাররাও একটু হাই প্রাইসের প্রোডাক্ট কিনতেছে, সাপ্লায়াররাও একটু প্রাইস বাড়ায় সাপ্লাইটা দিতেছে। এইভাবে ইকুইলিব্রিয়াম দেখেন 10 না 4 না 7 এই পয়েন্টে কিন্তু যে পৌঁছালো। এভাবে সারপ্লাস থাকুক সরি এভাবে সারপ্লাস থাকুক বা শর্টেজ থাকুক, সব জায়গায় দেখা যায় যে আমরা কিন্তু এইভাবে ইকুইলিব্রিয়ামে এসে রিচ করি। তো এই ছিল বিষয়। তো এক্সেস সাপ্লাই যদি আমি ডেফিনেশন চাই, এই যে এখান থেকে যেটা বুঝলেন যে বলবেন at the above the equilibrium the situation is called excess supply, দেন আপনি সেখানে বলতে পারেন যে the supply is greater than demand। আর যদি আমি জিজ্ঞাসা করি what is shortage, দেন বলবেন যে below the equilibrium it's called the shortage area or shortage situation where the demand exceeds the supply। ঠিক আছে, ওকে। তো হ্যাঁ, এখন কে জানি স্ক্রিন শেয়ার করতে চাচ্ছিলেন, করেন আপনার স্ক্রিনটা, আমি স্টপ শেয়ার দিলাম। আমি মোস্ট প্রবাবলি হ্যান্ড রাইজ করেন যিনি স্ক্রিন শেয়ার করতে চাচ্ছিলেন। ওকে, চলে যান চ্যাপ্টার 5 এ যান, চ্যাপ্টার 5 না চ্যাপ্টার 4 এ যান। ম্যাম আমি যেটা বলতেছিলাম যে আপনি যে বইটা শেয়ার করছেন যেটা দেখেন এটা, আর আপনি যে বইটা দিচ্ছেন আমাদেরকে ওই বইটাতে জাস্ট এখানে কন্টেন্টটা এক্সপ্লোর করা যায়, এটাতে সেই অপশনটা নাই। আচ্ছা, মানে বইটা ভিন্ন, ফিফথ এডিশন হলো দুইটা বই ভিন্ন, মানে আপনারটা শুধু জর্জি মানকিওর আর এটা হচ্ছে তিনজন রাইটারের, মানে সেম এডিশন হলো শুধু দুইটার কোলাবোরেশন একটু ভিন্ন, এবং আপনারটা খুব ইজিলি এক্সপ্লোর করা যায় সাইডে যদি কন্টেন্টের এই বারটা থাকে এটাতে, মানে এক্সপ্লোর আচ্ছা করাটা অনেক। আপনি একটু কন্টেন্টের উপরের দিকে যান তো, একটু দেখি। আচ্ছা ঠিক আছে, যান, আমি আবার নতুন করে আবার পিডিএফটা আপনাদের সাথে আবার নতুন করে আপলোড দেব, ঠিক আছে? আপনি যেটা গুগল ড্রাইভে দিয়েছেন ওটা তো ওটাতে তো করা যায় না। এখন তানভীর বলছেন করা যাচ্ছে না, এখন আমি বইটা আমি বলতেছি যে ম্যাম যে বইটা আমাদেরকে এখন দেখাচ্ছে ওইটার গ্রাফিক্যাল ইন্টারফেস আর এটার ইন্টারফেস টোটালি ডিফারেন্ট। সেম না সেম না ভাই, আপনি কিন্তু আমার যেটা সমস্যা হচ্ছে, আচ্ছা তানভীর কোনো কারণে কি আপনি নতুন করে কোনো বই ডাউনলোড করে নিয়েছেন? কারণ আমি বুঝতে পারছি না। এটা সেম বই ম্যাম, আপনি যে ক্লাসরুম থেকে আমি ওপেন করতেছি যে 2রা জুলাই যেটা আপনি শেয়ার করছেন এই যে এটা। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, আপনি একটু স্ক্রিন শেয়ারটা অফ করেন, আমি আমার ক্লাসরুমে যাচ্ছি। আচ্ছা আমি ক্লাসটা রেকর্ডিংটা পজ করছি, কাজ করছি। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন ফ্রম টুডেস ক্লাস? আচ্ছা তাহলে না হলে আমি ক্লাসটা শেষ করে দেব। নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 5 পড়বো। ইটস অ্যাবাউট elasticity, price elasticity of demand and supply। তার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই এই চ্যাপ্টারটা ভালো করে পড়বেন, বিকজ দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর মিডটার্ম এক্সামিনেশন। আমি ভাইভাতেও প্রচুর চ্যাপ্টার 4 থেকে কোশ্চেন করি। এন্ড আমরা নেক্সট ক্লাসে যেটা করবো এটা মেইনলি ম্যাথমেটিক্যাল বেসড চ্যাপ্টার, ম্যাথস করবো আমরা, এবং ওই চ্যাপ্টার থেকে আসলে আমরা শিখবো হাউ টু মেজার দ্য প্রাইস। হ্যাঁ,
প্রাইসটা কিভাবে মেজার করা যায় সেটা হচ্ছে গিয়ে আমি ফাইন্ড আউট করতে পারবো। এবং প্রাইসের সাথে মানে এলাস্টিসিটি, মানে এখানে আসলে মেইনলি দেখা যায় প্রাইসিং এর সাথে কিভাবে আমরা রেসপন্স করি, যে এক ইউনিট প্রাইস চেঞ্জ হলে আমাদের কিভাবে ডিমান্ড বা সাপ্লাই সাইডটা কতটুকু চেঞ্জ হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা সাধারণত মানে ওই চ্যাপ্টারটাতে আমরা পড়ে থাকি। ম্যাডাম চ্যাপ্টার 4 তাহলে শেষ এ পর্যন্তই? চ্যাপ্টার 4 শেষ। আচ্ছা, চ্যাপ্টার 4 থেকে যে সাপ্লাই যা যা পড়ালাম এতটুকু, আর হচ্ছে গিয়ে ইকুইলিব্রিয়ামে দেখবেন যে ইকুইলিব্রিয়ামের ডেফিনিশনটা সারপ্লাস শর্টেজ এটা বই থেকে পড়বেন, এখান থেকে হচ্ছে পড়বেই। ম্যাডাম আর অ্যাসাইনমেন্ট আমি আমাদের থার্সডে মিড তে টার্মে দিব। কোন কোন চ্যাপ্টার থাকবে তাহলে? 1 2 4 5 1 2 4 1 2 5। 4 5। আচ্ছা, রেফারেন্স বুক নিয়ে আমাদের যেটা ঝামেলা হয়েছিল, আমি পরে যে রেফারেন্সটা তাহলে আজকে আপলোড করে দিলাম, যেহেতু আমারটা আপডেট হয়ে আসছে, আপনার ওই আপডেটেড ভার্সন থেকে স্টাডি। ম্যাডাম আপনি গাছের সাথে অ্যাসাইনমেন্টে দিয়েছিলেন মাস্ট বি সেলফি, আমি কিন্তু সেলফি দিতে পারিনি, আমি ক্লপস করে দিয়েছি ছবি। আচ্ছা, কোনো সমস্যা নাই, আপনারা দিতে থাকেন, এখনো সময় আছে, ছবি আপলোড করতে থাকেন ফেসবুক গ্রুপে। এটার বেসিস আরো কয়েকবার দিতে বলবো, এই বেসিসে একটা মার্কিং করবেন। তবে আমি বলবো, আমি অ্যাপ্রিশিয়েট করা উচিত, আপনারা যারা যতটুকু আপলোড করেছেন বেশ কয়েকজনের কাজ আমার ভালো লেগেছে। ম্যাম হয়তো আমি আমি তো এটা, গাছ লাগিয়েছি ম্যাম পাবনাতে, আমি তো এখন আছি ঢাকাতে। আপনি কি ঢাকায় থাকতেন? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। সো বাড়িতে তো কেউ নিশ্চয়ই আছেন, আমি তো তাদের, আমি আবার মানে পাবনা যাব কিছুদিনের মধ্যে, আমি তখন আপলোড দিয়ে দেব ম্যাম। হ্যাঁ। সো আপনি একটু জাস্ট বলবেন যে যাতে গাছগুলো মরে না যায়, পাশে কেউ থাকলে তাদেরকে একটু বলবেন টেক কেয়ার করতে, তাহলেই হবে। তো আর বাকিদের উদ্দেশ্যে, যাদের কয়েকজন তো এরকম সমস্যা ছিল আমি জানি, হয়তো বাসা থেকে চলে আসছিলেন বা বাসায় ছিলেন না, সো ওই ওয়েজ আপলোড করতে থাকেন, এই বেসিসে আপনি একটা মার্কিং আপনার অবশ্যই আছে, এবং এই প্রজেক্টটা থেকে থ্রু আউট দ্য সেমিস্টার কন্টিনিউ করতে হবে। যে একবার ছবি তুললাম জিনিসটা শেষ, এই জন্য বাড়িওয়ালার গাছের সাথে ছবি না তুলে নিজেই একটা গাছ লাগান, বিকজ এখন যদি আপনার গাছে 2টা পাতা থাকে, 1 মাস পরে কিন্তু 2টা থাকার কথা না। তো সেখান থেকে কিন্তু বের করার ওয়ে আছে। আমাদের গাছের পাতা তো আমরা খেয়ে ফেলছি, ঈদের দিন রান্না করে খেয়েছি আমি, শুভ। ওয়াও, তাহলে ভালো। খিচুড়ি রান্না করে ধনে পাতা দিয়ে খেয়ে ফেলছি। এভাবে থাকুক, মানে এটা বড় হতে থাকুক। মেইন কথা হচ্ছে আমি যেটা বলছিলাম, যে গাছগুলো যত্ন নিবে, এই পুরো সেমিস্টারটাই এই গাছটাকে যত্ন নিতে হবে এবং এই গাছটাকে বড় করতে হবে, মেইন কথা। এখন বড় বলা বলতে 4 মাসের মধ্যে তার বিশাল বড় হবে না, যতটুকু হয় এবং এই যে গাছটাকে বড় করে, এর উপরে আপনার 10 মাস কোনো অ্যাসাইনমেন্ট দিতে হবে না, কোনো প্রেজেন্টেশন দিতে হবে না, এর উপরে আপনাকে আমি 10 মাস। তো প্রথমবারের মানে প্রথম পর্বের কাজ শেষ, এই যে যারা ছবি আপলোড দিয়েছে। হ্যাঁ, যারা আপলোড করছেন প্রথম পর্বের কাছে আসেন, গাছের যত্ন নিতে থাকেন, কারণ যাতে গাছগুলো না মরে যায়, এটাই বলতে চাই। ম্যাম আচ্ছা। ওই ফটো আপলোড করার পর ম্যাম কমেন্ট বক্সে শুধু একটা কমেন্ট করে জানিয়ে দিন যে আপনি দেখছেন, তাহলে ম্যাম একটা ওকে, আমি অনেকেরটা কমেন্ট করে অনেকেরটা করি না, ওকে ঠিক আছে, করবো, জান সবারটাই কমেন্ট করবো। আমি যখন এক্সেলে ইনপুট দিতে হবে তখন একটা একটা করে দেখবো আর কমেন্ট করবো, জান। ওকে ম্যাম। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে আমি অ্যাসাইনমেন্টটাও বলে দিব যে কবে অ্যাসাইনমেন্ট আপলোড করব, আমার এটা ম্যাম যারা গ্রুপে অ্যাড নাই ম্যাম, আমি তো মেবি গ্রুপে অ্যাড হই নাই, অ্যাড হয়ে যান তাহলে এর মধ্যে। কিভাবে ম্যাম গ্রুপের নামটা? ক্লিয়ারের সাথে একটু কমিউনিকেশন করে নিন, সিজান হেল্প করো, সিজানের সাথে কমিউনিকেশন করে নিন, বা আপনি যদি ডিবিএস হন শাহজালালের সাথে একটাই গ্রুপ আমাদের, দুটো জি জি জি। জয়েন করে। ডিবির কে আছেন প্লিজ? ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। হ্যাঁ, শিওর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।